আন্টি এক গ্লাস জল আনো তো। এখনই আনছি মা। ঠান্ডা আনবো না গরম? একটু ঠান্ডাই চাই। ঠিক আছে মা, এখনই আনছি। এই নাও জল। থ্যাংক ইউ আন্টি। এই জলটা তো খুব ঠান্ডা, এই জল খেলে তো আমার গলা ধরে যাবে। আমি কি খুব ঠান্ডা নিয়ে এসেছি? তা নয় তো কি, আমাকে অন্য জল এনে দাও। হ্যাঁ হ্যাঁ আনছি। আন্টি আগে থেকেই দেখে নেবে জল কেমন আছে। হ্যাঁ হ্যাঁ প্রিয়া মা, আমি এরপর থেকে খেয়াল রাখবো। এই বলে অনিতা ওখান থেকে চলে যায় আর প্রিয়া সোফায় বসে টিভি দেখতে লাগলো। দিল্লির একটি সম্ভ্রান্ত এলাকায় প্রিয়া তার মা প্রমীলা আর ভাই পবনের সাথে থাকতো। পবন আর প্রিয়ার বাবা খুব বড় লোক ছিলেন। 5 বছর আগে ওনার মৃত্যু হলে ওনার সব কাজের দায়িত্ব পবনের ওপর পড়ে। এইভাবেই কিছুদিন কাটার পর। প্রিয়া, তুই এখানে রান্নাঘরে কি করছিস? কিছু না মা, ভাবলাম কি একটু নিজের জন্য নুডলস বানাই। কেন? অনিতা কোথায়? অনিতা আন্টি মনে হচ্ছে ছাদে গেছে জামা কাপড় শুকাতে। অনিতা, আমি কতবার তোমাকে বলেছি যে প্রিয়া যা খেতে চায় ওকে বানিয়ে দাও। হ্যাঁ মেম সাহেব, আমি তো বানিয়ে দিই, কিন্তু হলোটা কি? কি হয়েছে মানে? আমার মেয়ে নিজের থেকে নুডলস বানাতে গেছে। আমি কতবার বলেছি না যে আমার মেয়ে রান্না করবে না? ও রান্না করলে তুমি কি করতে আছো? আসলে মেম সাহেব আমি দেখিনি, না হলে আমিই বানিয়ে দিতাম। মা ছাড়ো না, এটা আমারই ইচ্ছা ছিল। এখানে অনিতা আন্টির কোনো দোষ নেই। কার কি দোষ আমি ওসব জানি না। আমার মেয়ে রান্না করবে না মানে রান্না করবে না। প্রমীলার রাগ দেখে বেচারি অনিতা চুপ করে যায়। সে আজও কোনো অপরাধ না করেই কথা শুনল। আসলে প্রমীলা দেবী নিজের মেয়ে প্রিয়াকে খুব ভালোবাসত, তাই সে চাইতো না যে তার মেয়ে জীবনে কোনো পরিশ্রমের কাজ করুক। প্রিয়া, এই ফটোটা দেখ তো একটু। বাহ, মেয়েটা তো খুব সুন্দরী। কি নাম ওর? ওর নাম শালিনী। দেখতেও ঠিকঠাক, পড়াশুনো জানে। দেখ না পবন একবার। মা, তোমাকে কতবার বলেছি যে এইসব ব্যাপারে আমাকে কিছু বলবে না। তোমার যাকে পছন্দ হবে তাকেই বিয়ে করে নেবো। কি রে দাদা, সবসময় তোর কাজ আর কাজ। দেখ তো মেয়েটাকে, দেখে আগে বল তোর কেমন লাগছে। ছাড় তো এইসব কাজ টাজ। হ্যাঁ আমারও পছন্দ, দেখ না। কই দেখাও। প্রমীলার প্রিয়া বারবার বলাতে পবন মেয়ের ছবিটা দেখলো, আর ছবিটা দেখেই পবনের শালিনীকে পছন্দ হয়ে যায়। আর কিছুদিন পরেই ওদের দুজনের বিয়ে হয়ে যায়। এরপর শালিনী প্রমীলাদের বাড়িতে বউ হয়ে চলে আসে বিয়ের 2 দিন পরে। শালিনী বৌমা, আজ তোমার প্রথম রান্না। তুমি তৈরি তো? হ্যাঁ হ্যাঁ মা, একদম রেডি। আচ্ছা, তাহলে তুমি রান্না করতে জানো? মা তুমি হুকুম করো, তুমি কি খাবে? আমি সব বানাতে পারি, যা বলবে তাই বানিয়ে দেব। ঠিক আছে বৌমা, তুমি রান্নাঘরে যাও, অনিতা তোমাকে সাহায্য করবে। শালিনী জানতো না যে অনিতা ওই বাড়ির কাজের লোক। তাই যখন অনিতা শালিনীর সামনে হাত জোর করে দাঁড়িয়েছিল। নমস্কার মেম সাহেব। আরে কিসের মেম সাহেব? আমি কি কোনো জমিদারের মেয়ে নাকি যে আমাকে মেম সাহেব বলছো? আর আন্টি তুমি হাত নামাও। আর আজকের পর থেকে তুমি আমাকে শালু বলে ডাকবে, সবাই এই নামেই ডাকে। শালিনীর এই ব্যবহার দেখে অনিতার চোখে খুশির জল চলে আসে, আর তিনি ওকে সাহায্য করার জন্য বাসন বার করতে লাগে। এ কি করছো আন্টি? আজ তো আমার প্রথম রান্না, তোমার তো নয়। তুমি আরাম করে বসো এখানে, বসো এখানে। আর হ্যাঁ, আমার কোনো ভুল হলে তুমি বলো কিন্তু, ঠিক আছে? ঠিক আছে ছোট মেম সাহেব। এই না না, শালুমা। হ্যাঁ, এবার তুমি ঠিক বললে। এবার দেখো আমার জাদু। এরপর শালিনী দেখতে দেখতে ঝটপট করে সব রান্না করে ফেলল। ওর এই কাজের গতি দেখে অনিতাও অবাক হয়ে যায়। তারপর খাবার টেবিলে। বৌদি জাস্ট অসাধারণ। আর এই মুগ ডালে হালুয়া তো আহা হা। ভালো লেগেছে না? হ্যাঁ খুব ভালো হয়েছে শালিনী। আর কুরকুরে ঢ্যাঁড়সকে তো আমার তরফ থেকে 5 স্টার। আমি তোমাকেও শিখিয়ে দেব, কোনো চিন্তা নেই। শালিনী, তুমি ভালো রান্না করতে পারো ঠিক আছে, কিন্তু আমার মেয়ে কোনোদিনও রান্না করবে না। শাশুড়ির এই কথা শুনে শালিনী অবাক হয়ে যায়। নতুন বউ বলে তখন কিছু না বললেও সন্ধেবেলা একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলো। কি গো, প্রিয়া রান্না করে না? না, কিন্তু তুমি কেন জিজ্ঞাসা করছো? আসলে মা আজকে রেগে বললো না যে আমার মেয়ে রান্না করবে না, তাই আমার একটু অদ্ভুত লাগলো শুনে। আসলে মা প্রিয়াকে খুব ভালোবাসে তো, তাই মা চায় না যে প্রিয়া কোনো পরিশ্রমের কাজ করুক। পবনের এই কথা শুনে শালিনী কিছুই বলল না। পরের দিন রান্নাঘরে। শালিনী, কি করছো তুমি এখানে? মা আমি ভাবলাম সবার জন্য গরম গরম পরোটা বানিয়ে দিই। আরে ওর জন্য তো অনিতা আছে। হ্যাঁ আন্টি আছে, ঠিক আছে, আমি ওনার হেল্প নিয়ে নেব, কিন্তু আমিই করে দেব।
ওই দিন প্রমীলা দেবী বুঝতে পারে যে শালিনীর রান্না করতে ভালো লাগে আর ও রান্না করা ছাড়বে না, তাই তিনি ওকে কিছু বললেন না আর এইভাবেই চলতে লাগলো। এইভাবেই কয়েক মাস কেটে যাওয়ার পর একদিন কলেজে, অমল তুমি কবে তোমার মায়ের সাথে আমাকে দেখা করাবে? তোমাকে কতবার বলেছি যে মা আমাদের বিয়েতে রাজি হবে না। কিন্তু কেন? আমার মধ্যে কি দোষ আছে শুনি? তোমাকে তো বলেছিলাম যে মা খাবার খেতে এবং খাওয়াতে খুব ভালোবাসে, আর মার এরকমই বৌমা চাই যে এইগুলো ভালো পারবে। আর তুমি তো মনে হয় না কোনোদিন ডিমও সেদ্ধ করেছো। হ্যাঁ, ডিম সিদ্ধ করে? নাও শোনো মেয়ের কথা, ব্যাস এই জন্যেই মা রাজি হবে না। প্রিয়া অমল একে অপরকে ভালোবাসতো আর বিয়েও করতে চাইতো, কিন্তু অমলের মা আভা ছিল খুব কড়া স্বভাবের মহিলা। আমার হিসাবে তো মেয়েদের সাথে সাথে ছেলেদেরও রান্না শেখা উচিত। আমার ছেলে অমলকে দেখো, ও সব কিছু রান্না করতে পারে, সব কিছু। অ্যাকচুয়ালি ওই মহিলারা ছিল শহরের খুব ধনী মহিলা, যারা একটা কুকিং কম্পিটিশন অ্যারেঞ্জ করতে চাইছিল। আর ওই কম্পিটিশনের জাজ অমলের মা এই কথা শুনে প্রিয়াও পার্টিসিপেট করতে চাইল। আর যখন ওর পালা এলো, ও তখন পোড়া হালুয়া নিয়ে আভা দেবীর সামনে এলো। হে ভগবান, এটা কি? ম্যাম, এটা হালুয়া। এটা হালুয়া না, এটা পুড়ে গেছে। আর একটু না, পুরোটাই পুড়ে গেছে। সরি, আপনি ডিসকোয়ালিফাইড। কিন্তু ম্যাম, আপনার কাছে আর একটা ভালো সুযোগ আছে। নেক্সট রাউন্ডে ভালো কিছু বানান। ভিডিও দেখে হালুয়া বানানোর চেষ্টা করলেও হালুয়াটা সবটাই পুড়ে গিয়েছিল। এরপর সন্ধেবেলা ও যখন রুমে বসে কান্না করছিল, কি হয়েছে প্রিয়া, কাঁদছো কেন? আসতে বলো, না হলে মা শুনে নেবে। কিন্তু হয়েছে কি? আমি তো তোমার বৌদি, আমাকে বলো না। প্রিয়া সমস্ত কথাই তার বৌদি শালিনীকে বলে দেয়। তারপর কাঁদতে কাঁদতে বলে, আমি অমলকে বিয়ে করব বৌদি, আর তার জন্য তোমার মতো রান্না করে শিখতে হবে। তার জন্য মাকে ঘন্টা দুয়েকের জন্য বাড়ি থেকে বাইরে থাকতে হবে, তাহলেই আমি তোমাকে রান্নাটা শিখিয়ে দিতে পারবো। কিছু একটা ভাবতে হবে। শালিনী বুদ্ধিমতী ছিল, তাই পাড়ার মহিলাদের সাথে কথা বলে সে একটা উইমেন ক্লাব খুলিয়ে দিল। আর এইদিকে ঘরে প্রিয়ার কুকিং ক্লাস চালু হয়ে যায়। তার ঠিক 2 মাস পর। তুমি তো আগেও এসেছিলে মনে হচ্ছে। হ্যাঁ ম্যাম, তখন আমি কিছুই পারতাম না, কিন্তু আজকে আপনি যা বলবেন আমি তাই বানিয়ে দেব। ও তাই নাকি? তাহলে যাও, পুর দেওয়া বেগুন বানিয়ে আনো। প্রিয়ার মুখে হাসি ছিল, কারণ 2 মাসে ও সব রকম রান্না করা শিখে গেছিল। ওই দিন ওখানে শালিনী আর অমলও লুকিয়ে বসেছিল। ওর রান্না দেখে শালিনী খুশি আর অমল ছিল অবাক। সত্যি বৌদি, তুমি কামাল করে দিয়েছো। আরে এই তো শুরু। এই বলে দুজনে হাসাহাসি করতে লাগে, আর প্রিয়া খুব তাড়াতাড়ি পুর ভরা বেগুন বানিয়ে ফেললো। আর সেটা খেয়ে, আহা, কি ভালো হয়েছে, খুব ভালো মা। এরকম পুরভরা বেগুন তো আমি রোজ খেতে চাইবো। কি নাম তোমার মা? আন্টি প্রিয়া। খুব ভালো মা, তোমার যে বাড়িতে বিয়ে হবে ওরা খুব লাকি হবে, এত ভালো শেফ যে পাবে। আভা দেবীর এই কথা শুনে প্রিয়া লজ্জা পেল, আর অমল মনে মনে খুশি হলো, কারণ ও জানতো এই সুন্দর শেফটা ওর বউ হতে চলেছে। রচনা, ও রচনা বৌমা, একটু এদিকে এসো তো। হ্যাঁ মা, বলো। নিধি আসছে সন্ধেবেলা, জামাই আর বাচ্চাদেরকে নিয়ে। ও আচ্ছা, তো বাচ্চারাও আসছে? হ্যাঁ, তো বাচ্চাদের কি একলা বাড়িতে ছেড়ে আসবে বলো? না না, আমি বলতে চাইছি যে নিধি দিদির শাশুড়ি তো বাচ্চাদের ঠিকঠাকভাবেই দেখাশোনা করেন, তাই বলছিলাম আর কি। ব্যাস, তোমার এই ধরনের চিন্তা ভাবনায় আমার মাথাটা গরম করিয়ে দেয়। তুমি কেন এত বাচ্চাদের ভয় পাও বলো তো? বাচ্চারা তো কত শান্ত নিরীহ হয়, সাক্ষাৎ ভগবানের রূপ ওরা। আহা, এরকম একটা গোপাল যদি আমার ঘরে জন্মাতো, তাহলে আমার তো ভাগ্যই খুলে যেত। নিধিকে দেখো, 3 বছরের মধ্যেই ওর পরিবার সম্পূর্ণ হয়ে গেছে, 2টো ছেলে হয়ে গেছে, আর কি চাই ওর? কেন মা, এরপর কি আপনাদের পোলাও, বিরিয়ানি, হালুয়া এসব কিছু চাই না বুঝি? ভেবে নিন, বাচ্চা হওয়ার পর কিন্তু আমি আর রান্নাঘর সামলাতে পারবো না, তারপর কিভাবে চলবে? আরে বৌমা, তুমি শুধু একবার আমার কানে খুশির খবরটা দাও তো, তারপর দেখো তোমার এই শাশুড়ি কামাল। গোটা জীবনে তুমি যা খাওনি, এই 9 মাসে তোমাকে সব খাওয়াবো, নিজে বানিয়ে। আচ্ছা, শুধু 9 মাস? তারপর কি হবে? ও হ্যাঁ হ্যাঁ, খাওয়াবো। তুমি শুধু বৌমা আমার কোলে একটা নাড়ু গোপাল এনে দাও, তারপর আমার আর কিচ্ছু চাই না। শাশুড়ির এই কথা শুনে রচনা মুচকি হেসে ঘরের দিকে যেতে লাগলো। তখনই ওর শাশুড়ি পেছন থেকে ডেকে বলল, আরে বৌমা, যাচ্ছ কোথায়? দুপুরের রাতে কি রান্না হবে জেনে যাও। চলে যাচ্ছে। কিন্তু মা, এই যে আপনি বললেন
আরে বৌমা, সেটা তো তখন যখন তুমি আমাকে খুশির খবরটা শোনাবে। তার আগে তো রান্নাঘর তোমাকেই সামলাতে হবে। শোনো বৌমা, সন্ধেবেলা চায়ের সাথে আলু আর পেঁয়াজের পকোড়া, আর রাতের খাবারে মটর পনির, মিক্স ভেজ আর রায়তা। আর হ্যাঁ বৌমা, মিষ্টিতে একটু মুগ ডালে হালুয়া। শাশুড়ির এই কথা শুনে রচনা কপাল চাপড়াতে চাপড়াতে রান্নাঘরের দিকে চলে গেল। কিন্তু ওই দিন ও মনে মনে একটা সিদ্ধান্ত নেয়, রচনা, রান্নার ঝামেলা থেকে বাঁচতে গেলে তোকে একটা বাচ্চা জন্ম দিতেই হবে রে। রচনা ভেবেছিল যে একটা বাচ্চা জন্ম দিলেই ওর সমস্ত সমস্যা মিটে যাবে। তাই ওই রাতেই ও নিজের বরের সাথে এই ব্যাপারে কথা বলল। হ্যাঁ, কিন্তু এখানে মাঝখানে বাচ্চা কোথার থেকে চলে আসলো? আমরা তো ডিসাইড করেছিলাম যে 2-3 বছর পরে এই বিষয়ে আলোচনা করব। হ্যাঁ, কিন্তু আমি প্ল্যান চেঞ্জ করে ফেলেছি। কেন, মা কি তোমাকে কিছু বলেছে? হ্যাঁ, মা তো রোজই বলেন, কিন্তু কথাটা তো ভুল বলেন না। ঠিক সময় যেমন বিয়ে হয়ে গেছে, তেমন ঠিক সময় বাচ্চা হয়ে গেলেও ভালো নয় কি? কি জানি, পরে যদি কোনো সমস্যা দেখা দেয়। রচনার এই কথা কৃষ্ণেরও ঠিক বলে মনে হয়। তাই পরের দিন ওরা গাইনোকোলজিস্টের কাছে যায় আর ডাক্তারের সাথে কথা বলে ওরা দুজনে মা বাবা হবে বলে সিদ্ধান্ত নেয়। আর তার ঠিক 2 মাস পর। মা, খুশির খবর আছে, তুমি ঠাকুমা হতে চলেছ। হে ঠাকুর, তোমাকে শত কোটি প্রণাম। 100 বর্ষ বেঁচে থাকো আমার বাচ্চারা। এই দিনের অপেক্ষাতেই তো এই বুড়িটা বেঁচে ছিল। বৌমা, আজ থেকে তোমার সব কাজ বন্ধ। তুমি শুধু খাবে দাবে আর আরাম করবে। কি বৌমা, এবার ঠিক আছে তো? আরে না না মা, ওটা তো মজা ছিল। এখন আমি পুরো সুস্থ আছি। না বৌমা, একবার যখন বলে দিয়েছি তখন বলে দিয়েছি। আমার হবু নাতিকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না। যাও বৌমা, ঘরে গিয়ে আরাম করো। কাদম্বরী দেবী যেমনটা বলেছিলেন সেরকমটাই করেছিলেন। উনি সত্যি 9 মাস ধরে রচনাকে কোনো কাজই করতে দেননি। তারপর রচনার ডেলিভারির দিন। আন্টি, অভিনন্দন, আপনার ঘরের লক্ষ্মী এসছে। সিস্টার, রচনা ঠিক আছে? আর আমার মেয়ে? হ্যাঁ হ্যাঁ, মা আর সন্তান দুজনই ভালো আছে, আপনি ভেতরে গিয়ে দেখতে পারেন। এই বলে নার্স ওখান থেকে চলে যায় আর কৃষ্ণ খুশিতে তার মাকে জড়িয়ে ধরে। কিন্তু কাদম্বরী দেবী যেন মূর্তি হয়ে গেছিল। এই দেখে কৃষ্ণ বলল, কি হলো মা, কোথায় হারিয়ে গেলে? ভগবানকে ধন্যবাদ পরে জানাবে, আগে চলো, তোমার নাতনি তোমার জন্য অপেক্ষা করছে। আমি যাব না, কিন্তু তুই এত খুশি হচ্ছিস কেন? বৌমার কাছ থেকে আমি একটা গোপাল চেয়েছিলাম, আর সেই আপদটাকে আমার কপালে জোটালো। এটা তুমি কি বলছো মা? তুমি তো নিজে একজন মহিলা, আর তোমার তো নিজের একটা মেয়ে আছে, তাও তুমি এমন বলছো? আরে তুই কি জানিস? নিধির জন্মের পর আমি শ্বশুর বাড়ি থেকে কি না কথা শুনেছি। আর তুই কি চাস তোর বউকে আমি মাথায় করে রাখবো? সব জানি আমি। কত চিকিৎসার পর ওই অপয়াটা আজকে মা হয়েছে। জানি না আবার কবে হবে। ব্যাস মা, আর না, আজকে আমার জন্য একটা খুব খুশির দিন। তুমি যা ইচ্ছা করো, আমি গেলাম আমার মেয়ের কাছে। এই বলে কৃষ্ণ রচনা আর তার মেয়ের সাথে দেখা করতে চলে গেল। কিন্তু কাদম্বরী দেবী বাড়িতে চলে গেলেন। কৃষ্ণ তার মায়ের কাছ থেকে এই ধরনের ব্যবহার আশা করেনি। তারপর এলো রচনার ধাক্কা খাওয়ার সময়। মা, আপনার নাতনিকে একটু ধরবেন? ওকে নিয়ে তো আমার কোমরটা ব্যথা হয়ে গেল, নিন না একটু। কেন, আমি কেন ধরবো ওকে? তুমি যখন জন্ম দিয়েছো তুমিই ধরো। আর সারাদিন ওই বাচ্চা কোলে নিয়ে বসে থাকতে হবে না। যাও রান্নাঘরে যাও, রান্না করো। কোনো কাজকর্ম নেই, সারাদিন শুধু বাচ্চা আর বাচ্চা। কিন্তু মা, তুমি যে বলেছিলে। আমি বলেছিলাম আমার গোপাল চাই, না কি এই আপদ? তুই কি ভেবেছিস এর জন্য আমি তোর সেবা করব? কাদম্বরী দেবী মুহূর্তের জন্য রচনার তার মেয়েকে একদমই সহ্য করতে পারছিলেন না। শুধু কৃষ্ণের জন্যই উনি চুপ ছিলেন, কিন্তু অত সহজে উনি হার মানার পাত্রী ছিলেন না। উনি রচনাকে শাস্তি দেবেন বলে ঠিক করেছিলেন। আর তারপর, মা, মেয়ে তো ঘুমিয়ে আছে, তো তুমি তাড়াতাড়ি করে বলো কি কি রান্না করতে হবে, আমি এখনই করে দিচ্ছি। বেশি দেরি করলে ও আবার উঠে যাবে। শোনো বৌমা, আজকে মোচার তরকারি আর লাউ চিংড়ি বানাও, আমার খুব খেতে ইচ্ছা করছে। মা, এসব বানাতে তো অনেক সময় লেগে যাবে, আর মেয়ে তো উঠে পড়বে। হ্যাঁ, তাতে কি? তোমার মেয়ের জন্য আমরা কি পছন্দ মতো কিছু খাবার খেতে পারবো না? শোনো বৌমা, বেশি নাটক করো না। বাচ্চাকে জন্ম দিয়ে রান্নাঘর আমরাও সামলেছি, শুধু করার ইচ্ছা থাকতে হবে। তোমার মতো অলস হলে আর চলবে না। কাদম্বরী দেবী রচনাকে না রান্নার কাজে সাহায্য করত, না বাচ্চাকে দেখার জন্য সাহায্য করত। উল্টে রচনার ওপরে কোনো না কোনো বাহানায় কাজের দায়িত্ব বাড়িয়েই চলছিল। এইসবে রচনা বিরক্ত হয়ে গেলেও বাড়িতে শান্তি বজায় রাখার জন্য সে কৃষ্ণকে এ ব্যাপারে কিছুই বলেনি, আর সবকিছু মুখ বুঝে সহ্য করতে লাগলো। আস্তে আস্তে এমন অবস্থা হলো যে রচনাকে সারাদিন দাঁড়িয়ে থেকে বাচ্চাকে কোলে নিয়ে রান্না করতে হচ্ছে। তারপরে একদিন, রচনা,
রচনা, তুমি কোথায়? এদিকে এসো জলদি। ডাকছো কেন? সবকিছু ঠিক আছে তো? আরে শুধু ঠিক নেই, সবকিছু এখন সুপারহিট আছে। তুমি ব্যাংকের যে চাকরির জন্য পরীক্ষাটা দিয়েছিলে সেটার রেজাল্ট বেরিয়ে গেছে। এই নাও তোমার চাকরির লেটার। কিন্তু আমি আমি কি করে জব করব? মেয়েও ছোট, আর বাড়িরও তো সংসারেরও কাজ আছে। তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না। এই বাড়িতে তোমার সাথে কি কি হচ্ছে আমি সবকিছুই জানি। তুমি না বললে কি হবে? কিন্তু ভগবান সবকিছুই দেখছে রচনা। তোমার পোস্টিং সেই শহরেই হয়েছে যে শহরে অনেকদিন ধরেই আমার বস আমাকে ট্রান্সফার নিতে বলছিল। ব্যাস, তাই তোমার আর এখন কোনো চিন্তা নেই। আমরা দুজন এখন আর এ বাড়িতে থাকবো না। আর মেয়েকে নিয়ে কিছু ভাবতে হবে না, আমরা এখন দুজনেই চাকরি করছি, তাই মেয়ের জন্য একটা মেড রেখে নেব। এই শুনে পেছনে দাঁড়িয়ে থাকা কাদম্বরী দেবী কৃষ্ণকে থামিয়ে বলল, আরে আরে, এইসব কি বলছে? আমি থাকতে বাচ্চা কোনো চাকরানির কাছে কেন বড় হবে? দাও বৌমা, মেয়েকে আমার কাছে দাও, আর সবার আগে ভগবানকে ভোগ লাগাও। আরে থাক থাক, তোকে যেতে হবে না। আমি গিয়ে ভগবানের জন্য কিছু মিষ্টি ভোগ বানাচ্ছি। কাদম্বরী দেবীর এই ধরনের পরিবর্তন দেখে রচনা তো অবাক হয়ে যায়, আর পাশে দাঁড়িয়ে কৃষ্ণ মুচকি মুচকি হেসে যাচ্ছিল। কিন্তু এইসব থেকে একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেল, যে এখন থেকে